ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারি এক্সামে প্রিভিয়াস ইয়ারে ম্যাথ ও রিজনিং থেকে যে কোয়েশ্চেনগুলি এসেছিল সেই কোয়েশ্চেনগুলির সমাধান করানো হবে। এই কোয়েশ্চেনগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে যে রিজনিংটি এসেছিল, দ্য ফোর্থ টার্ম অফ দ্য ফলোয়িং অ্যালফাবেট সিরিজ ZX YW VT US RP Q O Z H I G। দেখো, Z এর পজিশন ভ্যালু কত? 26, ঠিক আছে। X এর 24, Y এর 25 আর W এর 23, ঠিক আছে। এখানে V এর পজিশন ভ্যালু 22, আচ্ছা T এর 20, U এর 21 আর S এর হচ্ছে 19। একইভাবে R এর পজিশন ভ্যালু 18, P এর 16, Q এর 17 আর O এর 15, ঠিক আছে। J এর পজিশন ভ্যালু 10, H এর 8, I এর হচ্ছে তোমার 9 আর J এর 7। তাহলে তুমি লক্ষ্য করো, 26 থেকে মানে Z থেকে V হয়েছে 22 হয়েছে, 4 কমেছে, ঠিক আছে। আবার V থেকে R হয়েছে, ঠিক আছে, 22 থেকে 18 হয়েছে, 4 কমেছে, তাহলে 18 থেকে 14 হবে, ঠিক আছে। তাহলে 14 পজিশন ভ্যালু হচ্ছে N, তাহলে প্রথমে তো N হলো, ঠিক আছে। তারপর দেখো 24 থেকে 20 হয়েছে, 4 কমেছে, ঠিক আছে। আবার দেখো 20 থেকে 16 হয়েছে, P 16, 4 কমেছে, তাহলে 16 থেকে 4 কমবে মানে 12 হবে। 12 কার পজিশন ভ্যালু? L এর, NL হলো, ঠিক আছে। তাহলে প্রথমে কত হলো? এটা তোমার 14, তারপরে 12, L এর পজিশন ভ্যালু 12। তারপরে দেখো Y এর 25, ঠিক আছে, 25 থেকে 21, ঠিক আছে, 4 কমেছে। আবার 21 থেকে 17, 4 কমেছে, তাহলে 17 থেকে 4 কমলে 13 হবে, তাহলে 13 পজিশন ভ্যালু হচ্ছে M এর, ঠিক আছে। M এর পজিশন ভ্যালু হচ্ছে 13। এরপরে দেখো W হচ্ছে 23 থেকে S 19 মানে 4 কমেছে, S থেকে O 19, O হচ্ছে 15, তার মানে এখান থেকে আবার 4 কমেছে, 15 থেকে 4 কমলে 11 হবে, 11 হচ্ছে K এর পজিশন ভ্যালু 11। দেখো 14 থেকে 10 হয়েছে, 4 কমেছে, 12 থেকে 8 হয়েছে, 4 কমেছে, 13 থেকে 9 হয়েছে, 4 কমেছে, আর 11 থেকে 7 হয়েছে, 4 কমেছে, ঠিক আছে। তাহলে অপশন NLMK, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, one number is 25% of another number, the larger number is 12 more than the smaller, the larger number is। কি বলেছে? যে একটা নাম্বার আর একটা নাম্বারের 25%। তাহলে আমি একটা নাম্বার ধরে নিচ্ছি যে X আর একটা নাম্বার Y, তাহলে একটা নাম্বার আর একটা নাম্বারের 25%, আমি ধরে নিচ্ছি Y এর 25%, ঠিক আছে, 25% অফ Y। তাহলে এখান থেকে আমি যদি X দুটো নাম্বারের রেশিও বের করি, X/Y, তাহলে আমি লিখতে পারবো এটা 25% মানে 25/100, মানে এটা 1/4, ঠিক আছে। তাহলে Y যদি 4 হয় তাহলে X এর মান হচ্ছে 1। কি বলেছে? দ্য লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার, তাহলে লার্জার নাম্বার তো 4 আর স্মলার নাম্বার হচ্ছে 1, তাহলে কতটা বেশি? 3, ঠিক আছে, 3 ইউনিট। এই 3 ইউনিট মানে কত? অঙ্কেতে কত বলেছে? 12 বেশি, ঠিক আছে। মানে বড় নাম্বারটা যদি 4 হয় আর ছোট নাম্বারটা যদি 1 হয় তাহলে কতটা বেশি? 3। আর এখানে 3 মানে অঙ্কেতে কত বলেছে? 12, ঠিক আছে। তাহলে 3 মানে হচ্ছে 12। প্রশ্নে কি চেয়েছে? দ্য লার্জার নাম্বার ইজ, তার লার্জার নাম্বার তো 4, তাহলে 1 ইউনিট মানে 12 হলে 4 ইউনিট মানে কত? 4 ইউনিট মানে হচ্ছে 12/3 গুণিত 4 মানে হচ্ছে 16, ঠিক আছে। 3 4 12 কেটে গেল, 4 4 16, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা, P এর স্যালারি ইজ 25% হায়ার দ্যান Q, হোয়াট পার্সেন্টেজ ইজ Q এর স্যালারি লোয়ার দ্যান দ্যাট P। বলেছে P এর স্যালারি, ঠিক আছে, 25% বেশি Q এর থেকে। তাহলে কি বলছে? যে হোয়াট পার্সেন্টেজ ইজ Q এর স্যালারি লোয়ার দ্যান দ্যাট অফ P, মানে P এর থেকে Q এর স্যালারি কতটা কম, এটাই প্রশ্নেতে চেয়েছে, ঠিক আছে, কত পার্সেন্টেজ কম। দেখো তাহলে P আর Q লিখলাম,
কি বলেছে, পি এর স্যালারি ইজ 25% হায়ার দেন কিউ। তাহলে কিউ এর যদি 100 টাকা স্যালারি হয় তাহলে 25% বেশি, মানে পি এর হচ্ছে 125। ঠিক আছে, তাহলে এই দুটো মানে পি আর কিউ এর স্যালারির অনুপাত কত, 25 দিয়ে 5 25 100 আর 4 25 100, 5:4। প্রশ্নে কি চেয়েছে যে হোয়াট পার্সেন্টেজ ইজ কিউ এর স্যালারি লোয়ার দেন দ্যাট অফ পি। ঠিক আছে, তাহলে পি এর থেকে কতটা কম, তাহলে কতটা কম, 1 কম। ঠিক আছে, পি এর থেকে তো 1 কম, কারণ কিউ এর স্যালারি পি এর থেকে 1 কম, কারণ পি এর 5 আর কিউ এর 4, তাহলে কতটা পার্সেন্টেজ কম, পি এর সাপেক্ষে বের করতে বলেছে, তাহলে 1/5, 5-এর মধ্যে 1 কম গণিত 100, পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে 5 20 100, তাহলে 20%। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, মানে স্থির জলে একটা বোটের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, মানে কারেন্ট মানে স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার, মানে 1 কিমি/ঘন্টা। হোয়াট টাইম ইট উইল টেক টু কভার 20 কিলোমিটার ইফ দ্য বোট মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। যদি স্রোতের অনুকূলে নৌকাটা যায় তাহলে 20 কিলোমিটার যেতে নৌকাটার কত সময় লাগবে। দেখো প্রথমে কি দেওয়া আছে যে নৌকার বেগটা, স্থির জলে নৌকার বেগ কত দেওয়া আছে, 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর কারেন্ট মানে স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগটা হবে 4 কিলোমিটার আর যোগ 1 মানে 5 কিলোমিটার। এটা হচ্ছে কিন্তু স্রোতের অনুকূলে বেগ 5 কিলোমিটার/আওয়ার, স্রোতের অনুকূলে। ঠিক আছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে স্রোতের অনুকূলে। এবার দেখো স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে তাহলে নৌকাটার কতক্ষণ টাইম লাগবে। দেখো তাহলে টোটাল টাইম বের করতে গেলে কি করতে হয়, টাইম ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। তাহলে এখানে ডিস্টেন্স কত, 20 কিলোমিটার যেতে হবে, তাহলে 20 আর স্পিড কত 5 কিলোমিটার/ঘন্টা মানে 5, তাহলে কত ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। 20/5 মানে 4 ঘন্টা। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইফ মেনশন ইজ কোডেড অ্যাজ NBTPO দেন ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড ইজ কোডেড। দেখো এমটা এন হয়েছে 1 বেড়েছে, এটা বি হয়েছে 1 বেড়েছে, এসটা টি হয়েছে, ওটা পি হয়েছে, আর এনটা ও হয়েছে। তাহলে পরপর ডাব্লুটা তাহলে কি হবে এক্স, ও পি, আরটা এস, এল এম, আর ডিটা ই। তাহলে উত্তর কি হবে XPSME, XPSME। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইফ কস্ট RE1 টু ফটোকপি এ শিট অফ পেপার, মানে একটা পেপারে জেরক্স করতে 1 টাকা লাগবে। ঠিক আছে, হাউএভার 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড অন অল ফটোকপিস ডান আফটার ফার্স্ট 1000 সিট, মানে 1000 সিটের জেরক্স করার পরে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। হাউ মাচ উইল ইট কস্ট টু কপি 5000 সিটস অফ পেপার, মানে 5000 সিটের মানে 5000 পেপারের যদি সিট পেপারের যদি তোমার ফটোকপি করা হয় তাহলে কত টাকা লাগবে। তাহলে দেখো প্রথমে 5000টাকে তুমি 1000 আর 4000 ভাগ করো, 1000 আর 4000 5000 হলো। এই 1000টা ফটোকপি করার জন্য কিন্তু 1 টাকা করেই লাগবে, তাহলে 1000 টাকা লাগবে। ঠিক আছে, আর এই 4000টা করার জন্য 4000 টাকার জন্য 2% করে ছাড় দেবে, তাহলে 2% ছাড় দিলে 90% নেবে টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা লাগবে, এই দুটো টাকা যোগ করে দেবো, তাহলে দুটো শূন্য কাটলাম, 4টে 32 2 হাতে থাকলো 3, 4 9 36, আর 3 হচ্ছে তোমার 39, 3920 টাকা লাগবে 4000টা ফটোকপি করার জন্য, 4000টা সিটের ফটোকপি করার জন্য। তাহলে টোটাল কত, 1000 প্লাস 3920 টাকা মানে 4920 টাকা, 4920 টাকা। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দ্য প্রাইস অফ এ চেয়ার ইজ RS 500
ইট হ্যাজ বিন সোল্ড অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% ইচ, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? তাহলে দেখো 10%-এর সাকসেসিভ ডিসকাউন্ট দুটো, তাহলে সাকসেসিভ ডিসকাউন্টটা কত হবে টোটাল? 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100%। তাহলে দেখো 20, 10 10 20 মাইনাস 1, 19%। ঠিক আছে, তাহলে 19% টোটাল ছাড় হবে। চেয়ারটার দাম কত? 500 টাকা। তাহলে 500 টাকার যদি 19% ছাড় হয় তাহলে কত টাকায় বিক্রি করবে? 19% ছাড় মানে 81% বিক্রি করবে। তাহলে 81/100, 0 0 কেটে দাও, 5 5 একে 5, 5 8 40। তাহলে 500 টাকা জিনিসটা কত টাকায় বিক্রি করবে? 405 টাকায়, দুবার 10% করে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্ট যদি দুটো হয়, মানে এ বি দুবার যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয়, এ পার্সেন্টেজ আর বি পার্সেন্টেজ, তাহলে তার ফর্মুলা হয় এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। ঠিক আছে, এখানে দুবারই 10% করেছিল বলে সাকসেসিভ ডিসকাউন্টটা হবে 10 প্লাস 10 মাইনাস 10 গণিত 10/100, 20 মাইনাস 1, 19% ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 80 and difference between them is 20. Then what is the difference of squares of those numbers? আমি দুটো নাম্বার ধরে নিচ্ছি x আর y, তাহলে x প্লাস y দুটো নাম্বারের যোগফল হচ্ছে 80। ঠিক আছে, দুটো নাম্বারের বিয়োগফল বলেছে 20। তাহলে এখান থেকে যদি আমাকে x বের করতে হয় তাহলে x সমান এই দুটোকে যোগ করে দেবো, 80 প্লাস 20, 80 প্লাস 20 বাই 2। তাহলে 80 আর 20 মানে 100, 100/2 মানে হচ্ছে 50। আর যদি আমাকে y বের করতে হয় তাহলে 80 আর 20 বিয়োগ করে দেবো, 80 বিয়োগ 20/2 করে দেবো। তাহলে এটা কত হচ্ছে? 80 আর 20 বিয়োগ করলে 60 হয়, 60কে 2 দিয়ে ভাগ করলে 30। ঠিক আছে, প্রশ্নে চেয়েছে যে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ স্কোয়ার্স অফ দোজ নাম্বারস, এই দুটো নাম্বারের বর্গের পার্থক্য কত? তাহলে এখানে দেখো 50-এর স্কোয়ার মাইনাস 30-এর স্কোয়ার, এর পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 50-এর স্কোয়ার মানে হচ্ছে 2500, আর 30-এর স্কোয়ার মানে হচ্ছে 3 3 9 মানে হচ্ছে 900। তাহলে 2500 থেকে 900 বিয়োগ করলে হবে তোমার 1600। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ ম্যান bought 4 dozen eggs at Rs 24 per dozen and 2 dozen eggs at Rs 32 per dozen. To gain 20% on the whole, he should sell the eggs at. ঠিক আছে, কি বলেছে যে একটা মানুষ 4 ডজন এগ কিনছে 24 টাকা করে। ঠিক আছে, মানে 24 টাকা পার ডজনে কিনছে 4 ডজন, আর 2 ডজন কিনছে তোমার 32 পার ডজন করে। তাহলে ওর সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস কতটা লেগেছে ডিমগুলোর কিনতে? দেখো কস্ট প্রাইস লেগেছে যে তোমার 24 টাকা করে কিনেছে, 24 টাকা করে ডজন হিসাবে 4 ডজন কিনেছে। তাহলে 24 গুণ 4 প্লাস, ঠিক আছে, 32 টাকা ডজন করে 2 ডজন কিনেছে, তাহলে 32 গণিত 2। তাহলে এটা টোটাল কস্ট প্রাইস। তাহলে দেখো এটাকে তুমি লিখতে পারো 24 গণিত 4 প্লাস, আর 32টাকে তুমি লিখতে পারো 4 গণিত দেখো 16 দুগুণ 32। তাহলে আমি 2 দুগুণে 4 করলাম, তাহলে এই 4টা আমি কমন নিয়ে নিলাম, তাহলে 24 যোগ 16। ঠিক আছে, 24 যোগ 16 করলে 4 গণিত 40, মানে 4 4 16, 160 টাকা তার ডিম কিনতে পড়েছে। ঠিক আছে, 160 টাকার ডিম কত ডজনে কিনেছে টোটাল, মানে 6 ডজন। ঠিক আছে, তাহলে টু গেইন 20% অন দ্য হোল, এই 160 টাকার মধ্যে সে 20% করেছে, মানে লাভ করেছে। তাহলে বিক্রি কত টাকায় করেছে? বিক্রি করেছে 160-এর 20% বের করলে 160 গণিত 120/100, 20% লাভ হয়েছে। তাহলে এটা 0 একটা 0 0 0। দেখো তাহলে 16 গণিত 12 টাকায় সে বিক্রি করেছে ডিমগুলো। ঠিক আছে, কিন্তু কত ডজন ডিম সে কিনেছিল? ডিম কিনেছিল 4 আর 2,
6 ডজন, তাহলে 6 ডজন ডিমই বিক্রি করেছে, তাহলে এক ডজন ডিমের দাম কত হবে? এটা তো 6 ডজন ডিমের বিক্রয় মূল্য, তাহলে 1 ডজন ডিমের বিক্রয় মূল্য কত হবে? 16 গুণিত 12/6, তার মানে 6 দুগুণে 12, 32 টাকা। ঠিক আছে, তাহলে 32 টাকা ডজন হিসাবে সে ডিমগুলো বিক্রি করেছে। অপশন সি। ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 names are enlisted as below property level. If 20% of the villagers are below property level, the total number of villagers is. ঠিক আছে, দেখো কি বলেছে যে 600 জন বিলো প্রপার্টি লেভেলে আছে একটা গ্রাম পঞ্চায়েতে, কিন্তু 20%, এই 600টাই হচ্ছে 20% ভিলেজার্স। ঠিক আছে, তাহলে কি বলেছে যে দ্য টোটাল নাম্বার অফ ভিলেজার্স, তাহলে মোট গ্রামবাসী কতজন ছিল? ঠিক আছে, তাহলে দেখো এই 20% ভিলেজার্স বিলো প্রপার্টি লেভেল, আর বিলো প্রপার্টি লেভেল কতজন বলেছে? 600 জন, তাহলে এই একটা গ্রামের সমস্ত জনসংখ্যা মানে হচ্ছে 100% জনসংখ্যা। ঠিক আছে, তার 20% মানেই কত বলেছে? 20% মানে হচ্ছে 600 জন বলে দিয়েছে, তাহলে এখান থেকে 1% মানে কত? 1% মানে হচ্ছে তোমার 30 জন, তাহলে 100% মানে 30 গুণিত 100, 30 গুণিত 100 মানে 3000 জন। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, দেয়ার আর 1400 students in a school, 25% of those wear spectacles and 2/7 of those wearing spectacles are boys. How many girls in the school wear spectacles? তাহলে কি বলছে যে 1400 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 25% কিন্তু স্পেকটেকলস পরে। ঠিক আছে, তাহলে দেখো 1400 জনের 25% মানে 1/4, তাহলে কতজন? ঠিক আছে, এতজন তোমার স্পেকটেকলস পরে। এরপরে দেখো তার মধ্যে কি বলেছে যে অ্যান্ড 2/7 অফ দোজ ওয়ার্স স্পেকটেকলস আর বয়েজ, তার মধ্যে 7 জনের মধ্যে 2 জন কিন্তু তোমার ছেলে, তাহলে কতজন মেয়ে যারা স্পেকটেকলস পরে? তাহলে 7 জনের মধ্যে 2 জন যদি ছেলে হয়, তাহলে 7 জনের মধ্যে কতজন? 5 জন মেয়ে হবে। ঠিক আছে, মেয়ে, তাহলে এতজন মেয়েই হচ্ছে তোমার স্পেকটেকলস পরে। তাহলে ক্যালকুলেট করে নাও, 7 দুগুণে 14 মানে 200, এটা তোমার গার্লস বেরোবে, আর 4 5 20 50, তাহলে 5 5 25, 250 জন। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য পার্সেন্ট প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর Rs 78 is twice as much as when it is sold for Rs 69. The cost price of the article is. বলছে একটা বস্তুকে যদি 78 টাকায় বিক্রি করা হয়, ঠিক আছে, 78 টাকায় বিক্রি করা হয়, তাহলে তার দুগুণ লাভ করবে যখন ওই বস্তুটাকে বিক্রি করা হবে 69 টাকায়। তাহলে আমি ধরে নিচ্ছি যে বস্তুটার কস্ট প্রাইস হচ্ছে এক্স। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে তার কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে লাভ 78, এটা হচ্ছে এসপি। প্রথমে যদি 78 টাকায় বিক্রি করে, তাহলে 78 মাইনাস এক্স, এটা যে প্রফিট হবে সমান যদি 69 টাকায় বিক্রি করে, ঠিক আছে, তাহলে লাভ হবে 69 মাইনাস এক্স, তাহলে সেই লাভের দ্বিগুণ লাভ হবে, মানে তো 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বের করে নিতে পারবো। 78 মাইনাস এক্স সমান 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 6 দুগুণে 12, 1 13 মাইনাস 2x, তাহলে এক্সটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স সমান 138 বিয়োগ 78, তাহলে 0 7 হাজার 13 6 13 60 টাকা। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস ওই বস্তুটার 60 টাকা। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য এভারেজ এজ অফ 8 টিচার ইন ক্লাস টিচার্স ইন এ স্কুল ইজ 40 ইয়ার্স। বলছে যে একটা স্কুলে 8 জন টিচারের গড় বয়স হচ্ছে 40 বছর। ঠিক আছে, তারপরে কি বলেছে যে এ টিচার অ্যামং দেম ডাইড অ্যাট দ্য এজ অফ 55 ইয়ার্স। একটা টিচার মারা গেছে যার বয়স ছিল 55 বছর, তাহলে 55 বছর বিয়োগ 55। ঠিক আছে,
whereas another teacher whose age was 39 years joined them। তারপরে 39 বছরের একজন শিক্ষক যোগ দিয়েছে, ঠিক আছে। তাহলে এখন দ্য এভারেজ এজ অফ দ্য টিচার ইন দ্য স্কুল নাও, তাহলে এখন কতটা এভারেজ হবে? তাহলে দেখো 40 তো ছিল, তার মধ্যে 55 যার বয়স ছিল সে মারা গেছে, আর 39 বছরের বয়সে একজন এসছে, তাহলে এভারেজ বয়স কত হবে? 8 জনের তো 40ই ছিল, তাহলে 55 বছর কমছে আর 39 বছর বাড়ছে, যেটা হবে সেটাকে আবার 8 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে 40 যোগ, ঠিক আছে, 55 থেকে 39 যদি বাদ দিই তাহলে 16 হবে, ঠিক আছে, -16/8, ঠিক আছে। তাহলে 40, দেখো প্লাসে মাইনাসে -2, ঠিক আছে। তাহলে এখন এভারেজ হবে 38 বছর। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন RS 400 ফর 10 years ইজ RS 280, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। বলছে যে সরল সুদ 400 টাকার সরল সুদ 10 বছরে হচ্ছে 280 টাকা, তাহলে 10 বছরে যদি 280 টাকা সরল সুদ হয়, 10 বছরের SI যদি সিম্পল ইন্টারেস্ট যদি 280 টাকা হয়, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট হবে তোমার 28 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে বলেছে যে রেট অফ ইন্টারেস্ট, তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, তাহলে 28 টাকা সুদ পাচ্ছে কত টাকার মধ্যে? 400 টাকার মধ্যে গণিত 100%, তাহলে দুটো শূন্য কেটে দাও, 4 7 28 মানে 7%। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য সিরিজ 3, তারপরে 8, তারপরে 15, তারপরে শূন্যস্থান 35, ঠিক আছে। তাহলে দেখো 3 থেকে 8 হয়েছে, 5 বেড়েছে, 8 থেকে 15 হয়েছে, 7 বেড়েছে, তাহলে 15 থেকে 24 হতে 15 থেকে তাহলে কত বাড়বে? 9 বাড়বে, ঠিক আছে। তাহলে 15-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 24, আবার 15-এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 24, আর 24-এর সঙ্গে আবার 11 যোগ করলে 35, তাহলে অপশানে 24 হবে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য গিভেন পাই চার্ট হ্যাজ শোজ দ্য spendings of a country on various sports during a year. Study the graph and answer the following question. এখানে গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফে এক বছরে বিভিন্ন খেলায় একটা দেশ যত টাকা খরচ করে তার একটা গ্রাফ দেওয়া আছে। ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ট অন স্পোর্ট ডিউরিং দ্য ইয়ার ওয়াজ RS 1,50 lakh, the amount spent on cricket and hockey together was, ঠিক আছে। তাহলে ক্রিকেট আর হকি মিলিয়ে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে? 25 আর 15 হচ্ছে, টোটাল হচ্ছে 40% খরচ হচ্ছে, ঠিক আছে। আর টোটাল দেখো এটা ক্রিকেট, হকি, ফুটবলে 15%, অদারে হচ্ছে 10%, টেনিসে হচ্ছে 10%, গল্ফে হচ্ছে 12.5%, আর বাস্কেটবলে হচ্ছে 12.5%। প্রশ্নে চেয়েছে যে ক্রিকেট আর হকি মিলিয়ে মোট কত টাকা স্পেন্ড করে, তাহলে 25 আর 15 হচ্ছে 40%, 1,50,00,000 15% বের করে দাও, 40% বের করে দাও, ঠিক আছে। তাহলে এই টাকাটা 40% মানে 40/100, একটা দুটো, তাহলে 4 × 60, আর এখানে 2 4 5, 1 2 3 4 5, তাহলে কত টাকা খরচ হয়? 60 লক্ষ টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইফ A is to B equals to 4:5 and B is to C equals to 10:17, then A is to C, তাহলে A আর B এর অনুপাত দেওয়া আছে 4:5, ঠিক আছে, 4:5, আর B আর C এর দেওয়া আছে 10:17, ঠিক আছে। তাহলে এখানে B 5 আর এখানে B 10, তাহলে দুটো তো আলাদা আছে, সেম করতে হবে। তাহলে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10, তাহলে 5কে 10 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে টোটালটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, তাহলে এখানে দেখো B 10 হলো, এখানেও B 10, তাহলে আমি লিখতে পারি A অনুপাত B অনুপাত C, এর মান কত? 8, B এর মান 10, আর C এর মান তো 17। প্রশ্নে কি চেয়েছে? A অনুপাত C,
এ অনুপাত সি, তাহলে এ অনুপাত সি হচ্ছে 8:17। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গণেশ, রাম অ্যান্ড সোহন টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days। কি বলেছে যে গণেশ, রাম আর সোহান কোনো একটা কাজকে 16 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, আর কি বলেছে, ইফ গণেশ অ্যান্ড রাম টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 days। যদি গণেশ আর রাম ওই কাজটাকেই 24 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, দ্য নাম্বার অফ ডেজ সোহন অ্যালোন টেক্স অফ ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে সোহন একা কাজটা কত দিনে করতে পারবে? তাহলে আমি ধরে নিচ্ছি 16 আর 24-এর এলসিএম হচ্ছে 48, টোটাল হচ্ছে 48 ইউনিট কাজ। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে 48কে 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট কাজটা করছে গণেশ, রাম আর সোহন। আর গণেশ আর রাম 24 দিনে টোটাল কাজটা করতে পারে। তাহলে গণেশ আর রামের এফিসিয়েন্সি কত একদিনে? 48কে 24 দিয়ে ভাগ করলে 2 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট পার ডে। ঠিক আছে, তাহলে দেখো গণেশ, রাম আর সোহনের এফিসিয়েন্সি হচ্ছে কত? 3 ইউনিট পার ডে। আর গণেশ আর রামের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট পার ডে। তাহলে দেখো শুধুমাত্র তাহলে সোহনের এফিসিয়েন্সি কত হবে? তাহলে সোহনের কার্যক্ষমতা হবে 3 থেকে 2 বিয়োগ, কারণ গণেশ আর রামের হচ্ছে 2 ইউনিট, তাহলে সোহনের নিশ্চয়ই 1 ইউনিট হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 ইউনিট, 1 ইউনিট পার ডে। তাহলে একদিনে যদি 1 ইউনিট কাজ সোহন করতে পারে, তাহলে এই যে টোটাল কাজ হচ্ছে তোমার 48 ইউনিট। তাহলে 48 ইউনিট কাজটা করতে কতক্ষণ সময় লাগবে? টোটাল কাজ হচ্ছে 48 আর সোহানের এফিসিয়েন্সি 1, তাহলে 48/1 মানে হচ্ছে 48 দিন সময় লাগবে। তাহলে সোহানের কতদিন কাজটা করতে সময় লাগবে? 48 দিন সময় লাগবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন এ স্কুল দেয়ার আর 2000 স্টুডেন্টস, 40% অফ দেম আর গার্লস। একটা স্কুলে 2000 জন ছাত্র আছে। ঠিক আছে, 2000 জন স্টুডেন্ট। এই 2000 জন স্টুডেন্টের মধ্যে 40% হচ্ছে গার্ল। তাহলে 40% যদি গার্ল হয়, ঠিক আছে, তাহলে 60% নিশ্চয়ই বয়েজ হবে। ঠিক আছে, তাহলে দেখো 40% হচ্ছে গার্ল আর 60% হচ্ছে তোমার বয়েজ। তাহলে 2000-এর 40% হচ্ছে কত? 4 দুগুণে 8 মানে 800, আর 2000-এর 60% মানে 1200। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, মান্থলি ফিজ অফ ইচ বয় ইজ 400। মানে একটা ছেলের মান্থলি ফিজ হচ্ছে তোমার 400 টাকা একটা। ঠিক আছে, এটা হচ্ছে ফিজ। আর নাম্বার হচ্ছে এটা 1200টা হচ্ছে ছেলে আর 800টা হচ্ছে মেয়ে। 400 অ্যান্ড ফি অফ ইচ গার্ল ইজ 25% লেস দেন দ্যাট অফ এ বয়। তাহলে 400 টাকার 25% কম হচ্ছে একটা মেয়ের ফিস। তাহলে 400 টাকার 25% কম মানে হচ্ছে কত? 25/100। ঠিক আছে, 4×25=100, 100 টাকা কম। তাহলে 400 টাকা থেকে 100 টাকা কম মানে হচ্ছে 300 টাকা হচ্ছে একটা মেয়ের হচ্ছে ফিজ। তাহলে দ্য সাম অফ ফিজ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ, তাহলে বালক এবং বালিকার মোট ছেলে এবং মেয়ের 1 মাসের ফি মোট কত হবে? তাহলে 4 কত? 48 ছেলেদের টোটাল মান্থলি ফি। ঠিক আছে, আর 3×8 = 24, এটা হচ্ছে মেয়েদের টোটাল মান্থলি ফি। তাহলে 48 আর 24 কত? 72, 7,20,000। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। টোটাল ফি এটা 48 আর 24-এর যোগ করে। পরের প্রশ্ন দেখো, দ্য এভারেজ অফ এ বি ইজ 51 ইয়ার্স। তাহলে এ আর বি এর এভারেজ হচ্ছে 51 ইয়ার্স।
তাহলে টোটাল মানে মোট কত, মোট বয়স 51 গুণিত 2 মানে হচ্ছে 102 বছর। ঠিক আছে, প্রশ্নে কি বলেছে দেখো, ইফ এ ইজ 2 years older than বি, ঠিক আছে, এ আর বি, বি এর বয়স ধরে নিচ্ছি এক্স, তাহলে এর বয়স কত, এ হচ্ছে 2 years older than বি, তাহলে এর হচ্ছে এক্স প্লাস 2। ঠিক আছে, দেখো এর বয়স হচ্ছে এক্স প্লাস 2 আর বি এর বয়স হচ্ছে এক্স, এরপর দুজনের মোট বয়স কত, সেটা তো 102 বছর। ঠিক আছে, তাহলে এখান থেকে 2x মানে হচ্ছে তোমার 102 থেকে 2 বিয়োগ করলে 100, তাহলে x সমান 50। ঠিক আছে, এত দূর অবধি বুঝতে পেরেছো? এরপর দেখো প্রশ্নে কি চেয়েছে, দেন দ্য প্রেজেন্ট এজেস অফ এ বি আর, তাহলে এর বয়স কত, 50 প্লাস 2 মানে হচ্ছে 52 বছর, আর বি এর বয়স, এক্স এর মান তো 50 বেরিয়েছে, 50 বছর, 52 50, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ বি অ্যান্ড সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর আরএস 550, এ অ্যান্ড বি টুগেদার আর টু ডু 7/11 অফ দ্য ওয়ার্ক, দ্য শেয়ার অফ সি শুড বি। দেখো এ বি সি একটা কাজ করে তোমার 550 টাকা পেয়েছে, তার মধ্যে এ আর বি 11 ভাগের মধ্যে 7 ভাগ পেয়েছে, তাহলে যদি 11 ভাগ টাকা হয়, 11 ভাগের মধ্যে 7 ভাগ যদি এ আর বি পাই, এ আর বি মিলে 7 ভাগের 11 ভাগের মধ্যে 7 ভাগ পাচ্ছে, তাহলে সি কতটা পাবে, সি পাবে তোমার 11 ভাগের মধ্যে 7 ভাগ যদি এ প্লাস বি পাই, এ বি মিলিয়ে 7 ভাগ পাই, তাহলে সি পাবে 11 থেকে 7 বিয়োগ মানে 4 ভাগ, 11 ভাগের মধ্যে 4 ভাগ টাকা তোমার সি পাবে। ঠিক আছে, টোটাল কত টাকা পেয়েছে, 550 টাকা। সি এর ভাগ কত, 11 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে এটাই সি পাবে, তাই না, 5 11 55, 4 5 20, মানে সি পাবে 200 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ পার্সন স্পেন্ড 2/3 অফ হিজ ইনকাম অ্যান্ড ইজ অ্যাবল টু সেভ Rs 3200 পার মান্থ, হিজ পার মান্থ এক্সপেন্ডিচার। ঠিক আছে, বলছে একটা ব্যক্তি তার ইনকামের এতটাই মানে স্পেন্ড করে, 2/3 ভাগ স্পেন্ড করে, মানে তার ইনকাম যদি 3 হয় তাহলে স্পেন্ড করে 2 টাকা। ঠিক আছে, মানে স্পেন্ড মানে হচ্ছে এক্সপেন্ডিচার। এরপরে এখানে তাহলে সেভ কত টাকা করবে, ঠিক আছে, সেভ এক্সপেন্ডিচার, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়ে করলেই তোমার কত টাকা সেভ হয় সেটা বেরিয়ে যাবে। তাহলে কত টাকা সেভ করছে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, তাহলে 3 থেকে 2 বিয়োগ, তার মানে সে সেভ করছে 1 টাকা। ঠিক আছে, বা 1 ইউনিট বলো, তার ইনকাম যদি 3 ইউনিট হয়, ঠিক আছে, 2 ইউনিট সে এক্সপেন্ডিচার করছে। ঠিক আছে, 2 ইউনিট সে খরচ করে দিচ্ছে, তাহলে তার কত টাকা সেভ হবে, 1 ইউনিট, এই 1 ইউনিটের মানই বলেছে কত, 3200 টাকা। ঠিক আছে, 3200 টাকা। হিজ পার মান্থ এক্সপেন্ডিচার, তাহলে এখানে এক্সপেন্ডিচার হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে কত টাকা, এটাই প্রশ্নে চেয়েছে, তাহলে 32 দুগুণে 64, 6400 টাকা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য টাইম ফর এ ট্রেন অফ লেন্থ 130 meters running at the speed of 72 km/h to cross a bridge of length 150 meters each। এখানে দেখো অঙ্কতে কি বলেছে, যে একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার, ঠিক আছে, 150 মিটার একটা ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটার কতটা সময় লাগবে যদি ট্রেনের স্পিড 72 কিলোমিটার/ঘন্টা হয়। দেখো কোনো ব্রিজকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে টোটাল ডিস্টেন্স ট্রেনটাকে অতিক্রম করতে হবে সেটা হচ্ছে 130 প্লাস 150 মানে হচ্ছে 280 মিটার কিন্তু ট্রেনটাকে অতিক্রম করতে হবে। আর ট্রেনটার স্পিড কত দেওয়া আছে, ট্রেনটার স্পিড দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে ভাগ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর স্পিড হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 4×8 = 72, তাহলে ট্রেনটার স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম মানে হচ্ছে
টোটাল ডিস্টেন্স বাই স্পিড, টোটাল ডিস্টেন্সটা কত 280 আর স্পিড হচ্ছে 20, তাহলে এটা সেকেন্ড বেরোলো 14 দুগুণে 28, তাহলে 14 সেকেন্ডে ট্রেনটা 150 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করতে পারবে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ শপকিপার অ্যালাউজ 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অন হিজ আর্টিকেল, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ফর হুইচ হি চার্জেস Rs 740। ঠিক আছে, বলছে একজন দোকানদার 40% ডিসকাউন্ট দিয়েছে মার্ক প্রাইসের ওপর, ঠিক আছে, কিন্তু সে 740 টাকায় জিনিসটা বিক্রি করেছে, তাহলে মার্ক প্রাইস কত ছিল? ঠিক আছে, তাহলে আমি মার্ক প্রাইস ছিল ধরো 100%, ঠিক আছে, 100% মানে মার্ক প্রাইস 100 টাকা ধরো বা 100 ইউনিট ধরো মার্ক প্রাইস ছিল, ঠিক আছে, তার মধ্যে 20% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে জিনিসটা বিক্রি করেছে কত? 80 ইউনিটে, ঠিক আছে, এখানে 80 ইউনিটের মানই দিয়েছে 740 টাকা, ঠিক আছে, আর মার্ক প্রাইস তো তোমার 100 ইউনিট, তাহলে এখানে দেখো 1 ইউনিট মানে কত বাই 80 আর 100 ইউনিট মানে 100, তাহলে এইটা টাকা হয়ে যাবে, কাটাকুটি করো 0, ঠিক আছে, 2 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, ঠিক আছে, 4 4 1 4, 3 আর 4 4টে 32 আর 5 8টে 40, 185 গণিত 5 5 5 25 5 হাতে থাকলো 2, 5 8 40 আর 2 42, হাতে থাকলো 4 5 1 5 5 আর 4 9, তাহলে 925 টাকা ছিল মার্ক প্রাইস, ঠিক আছে, ওই বস্তুটার মার্ক প্রাইস ছিল তোমার 925 টাকা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি ইজ অ্যান ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল ইফ ইটস হাইট ইজ 3√3 দেন ফাইন্ড ইটস লেন্থ। বলছে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে তোমার 3√3, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে, একটা আমি ধরে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে, তাহলে এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে তার উচ্চতার সূত্র হয় h সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিচ্ছি, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিচ্ছি, ঠিক আছে, তাহলে এ সমান কত হবে? দেখো এখানে হাইটটা দেওয়া হয়েছে 3√3, ঠিক আছে, √3/2 ইন্টু এ, √3 কেটে গেল, তাহলে এর মান কত বের হলো? 3 দুগুণে 6, ঠিক আছে, তাহলে দেন ফাইন্ড ইটস লেন্থ, তাহলে লেন্থ কত? 6 সেন্টিমিটার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের সেক্রেটারি এক্সামে প্রিভিয়াস ইয়ারে এই 25টি ম্যাথ ও রিজনিং এসেছিল। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।